আয়িত রয়েছেন। দীর্ঘকালীন অনন্ত শয্যায় থেকে যখন নিতান্তই একঘেয়েমি, তখন তার হ্লাদিনী শক্তি থেকে রাধার সৃষ্টি করেছিলেন। ঠিক একইভাবে বিষ্ণু তার অনন্ত রূপ থেকে তিন ভিন্ন ভিন্ন রূপ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সৃষ্টি করলেন। যেখানে ব্রহ্মজনী থেকে এই অজরামর মানব সভ্যতার সৃষ্টি হলো। অর্থাৎ উৎসের দিকে বিচার করলে আমরা যদি যাই, তাহলে আমরা সকলেই কিন্তু একটি নির্দিষ্ট উৎস থেকে আগত। তাই পারস্পরিক টান থাকবেই, যে টানের কারণে আজকে এই প্রতিষ্ঠানের শ্রদ্ধাভাজন নিখিল কুমার জানা এবং মিসেস সীমা জানা তার আমন্ত্রণ জানিয়েছেন। আমরা ছুটে এসেছি। সামনে অভিভাবক, অভিভাবিকা, ছাত্রছাত্রী, শুভানুধ্যায়ী, গুণীজন সকলে রয়েছেন। তো আমি বলবো এই টান প্রাসঙ্গিক। যতদিন এই টান থাকবে, যতদিন মানুষের মধ্যে অন্তরের ঐক্যবোধ থাকবে, যতদিন মানুষ মানুষকে ভালোবাসতে চাইবে, ততদিন যত অপশক্তি আসুক না কেন, আমরা মাথা উঁচু করে বলতে পারবো আমরা মানুষ। তাই সবার শুরুতেই আমি প্রথমে আমন্ত্রণকারী দুজন প্রধান ব্যক্তিত্ব নিখিল কুমার জানা এবং সীমা জানা দুজনকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাবো। আজকে সভায় রয়েছেন আমার সাথে সুভাষ সেনাপতি, বয়স কম কিন্তু উদ্যমে এবং প্রচেষ্টায় যে কোনো পরিণত ব্যক্তিত্বকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। প্রচণ্ড প্রয়াসী, শিক্ষাদানের মধ্য দিয়ে মানব সেবা যে একটি ব্রত, সেই ব্রতকে সচল করার লক্ষ্য নিয়ে সে আমাদের এই দক্ষিণবঙ্গের প্রান্তবর্তী এলাকায় একের পর একটি অঞ্চল জুড়ে বিদ্যালয় প্রতিষ্ঠা করে চলেছে, বিদ্যালয়কে সহযোগিতা করছে, বিদ্যালয়ের পাশে দাঁড়াচ্ছে। কারণ শিক্ষাদান করতেই হবে। আমরা জানি একজন নিরক্ষর ব্যক্তি অন্ধের থেকেও বেশি খারাপ, তাই তাকে সাক্ষর করে তুলতে হবে, সুস্থ সমাজের উপযোগী করে তুলতে হবে। তাই তাকে শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানাবো কবি শক্তিপদ বাবুকে, যিনি কথার পিঠে কথা বসিয়ে আমাদের মনের জন্য প্রয়োজনীয় একটি ইমারত গড়ে তোলেন, যে ইমারতে আমরা বাস করি। আসলে খাবার খেলে আমাদের পেট ভরে সত্য, কিন্তু মনের ক্ষুধা কে মেটাবে? মনের ক্ষুধা মেটানোর একটি মাত্র অবলম্বন, সেটি হচ্ছে সাহিত্য। তাই তিনি সাহিত্য সেবা করেন। সাহিত্যিক, কবি শক্তিপদ বাবুকে শুভেচ্ছা জানাই। আরও একজন শক্তিবাবু রয়েছেন, আমি তাকে বলি শক্তিপুঞ্জ। পুঞ্জ কেন না, তিনি অত্যন্ত ধীর স্থির, প্রতিনিয়ত অসম্ভব শক্তি সঞ্চিত করে সেখান থেকে বহু মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয় প্রেরণা যোগান। আমি তাকেও ধন্যবাদ জানাবো। শক্তিপদ দাস, সভাপতি বিদ্যার্থী ভবন, সদস্য এসসি অফ RGM। আর এছাড়া ধন্যবাদ জানাবো সামনে যারা রয়েছেন, অভিভাবক, অভিভাবিকা দীর্ঘক্ষণ অপেক্ষায় রয়েছেন। আমাদের আসতে একটু ন্যাচারালি দেরি হয়েছে, আমরা তার জন্য অনুতপ্ত। আপনারা আছেন, শুনছেন, আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, আগামী দিনে পড়বে, বড় হবে। তাদেরকে প্রত্যেককে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি প্রথম পর্বের কথা শেষ করেছি। আমি বলেছিলাম তিনটি কথা বলবো। এরপরে দ্বিতীয় যে কথাটি আমি বলবো, সেটি হচ্ছে আমাদের এই বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা তাদের উদ্দেশ্যে। এটাও একটা কাহিনী। একটি মুরগি, একজন, আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। একটি মুরগি, একজন মা মুরগি অনেকগুলো ডিম নিয়ে বসে আছে, ডিম ফুটে বাচ্চা হবে। কিভাবে কোনোভাবে কোনো কারণে কোনো পদ্ধতিতে একটি ঈগল পাখির ডিম তার পাশে মিশে থেকে গেছে। খুব স্বাভাবিকভাবে সময়ের সাথে সাথে যখন মুরগির বাচ্চা ডিম ফুটে বেরিয়ে এলো, একইভাবে কিন্তু ঈগলের বাচ্চাও কিন্তু ওখান থেকে বেরিয়ে এলো। প্রাথমিক পর্বে কে মুরগির বাচ্চা কে ঈগলের বাচ্চা কিছুই ধরা যাচ্ছে না।
বেশ কিছুদিন গেল, প্রাকৃতিক নিয়মে, জাগতিক নিয়মে ওই মুরগির বাচ্চার সাথে ঈগলের বাচ্চাটি ক্রমে বড় হলো। কিন্তু স্বভাব কি করে যাবে, একটা নির্দিষ্ট সময় যখন পেরিয়ে গেল, মুরগির বাচ্চা স্বাভাবিক নিয়মে হাঁটছে, ঘুরছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, সবই করছে। ঈগলের বাচ্চার অভ্যাস কিন্তু বয়স হয়ে গেলেই মুক্ত আকাশে উড়ে বেড়াবে, কারণ সে মুক্ত বিহঙ্গ, পাখা মেলে সুদূর বলাকা হয়ে যতদূর সম্ভব উড়ে বেড়াবে, বিশ্ব চরাচর দাপিয়ে বেড়াবে, এটাই তার অভ্যাস। তার তাই উড়তেই খুব ইচ্ছে করলো। কোনো একদিন সে মুরগি মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মা, আমার তো খুব ইচ্ছে করছে ওই আকাশের দিকে উঠতে, আমি কি একটু উঠতে পারি না? আমার খুব ইচ্ছে করছে, একটু উড়বো। মা ধমক দিলেন, না একদম উড়বি না, খবরদার উঠতে যাবি না, কিন্তু উঠতে গেলেই পড়ে যাবি, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। মা বললেন, খুব স্বাভাবিকভাবে শিশু সেটা মেনেও নিল। মা বলেছেন আমি আর উড়বো না। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, শিশুর মধ্যে সেই অবদমিত ইচ্ছা ক্রমে উত্থিত হতে লাগলো, না উড়বো। কোনো একদিন সে মনের জোরে শুধুমাত্র নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে উঠতে চেষ্টা করলো। অবাক ব্যাপার, ওই ছোট্ট ঈগল ছানাটি বেশ সুন্দর উড়তে লাগলো এবং মুক্ত আকাশে, দিগন্ত বিস্তৃত আকাশে সে উড়ে বেড়াতে লাগলো। একদম আপ্তবাক্যটা হচ্ছে, প্রতিটি শিশুর মধ্যে প্রত্যেকটি দিক দিয়ে কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো সক্ষমতা রয়েছে। কেউ নাচে ভালো, কেউ গানে ভালো, কেউ খেলায় ভালো। আমি যদি একটি ছাত্রকে বলি কোনো তাত্ত্বিক পড়াই পড়ো, তাহলে কিন্তু সে পড়বে না। তাই আমাদের যারা শিক্ষক শিক্ষিকা, তাদেরকে আমাদের দেখতে হবে ওই শিশুটির কোন দিকে ট্রেন্ডিং রয়েছে, কোন দিকে তার ইচ্ছেটা রয়েছে, কোন দিকে তার আগ্রহ রয়েছে। কোনো শিক্ষাই কিন্তু খারাপ নয় যদি সে শিক্ষিত 1 নম্বরে পৌঁছে যেতে পারে। কারণ বর্তমান পৃথিবীটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার পৃথিবী, এক্সিস্টেন্স ফর স্ট্রাগল, আমাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। তাই প্রতিজন মায়ের ইচ্ছে, আমার সন্তানটি ফার্স্ট যদি হতো খুব ভালো হতো, এটা আমাদের ইচ্ছে থাকে। তাহলে আমাকে বুঝতে হবে, শুধুমাত্র চাপিয়ে দিলে কিন্তু চলবে না। আমাকে একটু ভাবতে হবে ছেলেটি কি বলছে। আমি কয়েকদিন আগে একটা ছোট্ট জায়গায় সোশ্যাল মিডিয়ায় একটা দেখছিলাম ছোট্ট কথা। একটা বাচ্চা এসে মাকে বলছে, মা আমাকে 10টি টাকা দেবে। মা বলছেন, আমার কাছে টাকা নেই, তোর বাবা চলে গেছে, আমার কাছে কোনো টাকা নেই। শিশুটি আবার কাতরভাবে বলছে, মা 10টি টাকা দাও না, খুব প্রয়োজন, একটু দাও না। মা তখন আরো ধাঁচিয়ে উঠছে। মা যেভাবে রাগেন, অনেক সময় কাজকর্ম আছেন, ব্যস্ত আছেন, আমি পারবো না, আমাকে কি ভিক্ষা করতে হবে না, কেউ টাকা পয়সা আমার কাছে নেই, তোর বাবা বেরিয়ে গেছে, তাই আমি তোকে দিতে পারবো না। শিশুটি আরো কাতরভাবে কেঁদে কেটে পায়ের কাছে বসে বলছে, মা 10টি টাকা দাও না। মায়ের কিরকম, মায়ের মন তো, কিছুক্ষণ পরে মায়ের মন নরম হয়ে এলো। তিনি কি করলেন, এ ব্যাগ সে ব্যাগ, দেখবেন মায়েদের অনেকগুলো ভ্যানিটি ব্যাগ থাকে, ছোট ব্যাগ, বড় ব্যাগ, মেজো ব্যাগ, সেজো ব্যাগ, এরকম অনেক ব্যাগ থাকে। আর মা যারা সংসার চালান, দেখবেন তাদের অনেকগুলো অলিন্দ থাকে। এই কবজির জায়গায় 10টা টাকা গুঁজে রেখেছেন, সেই জায়গায় 5টা টাকা গুঁজে রেখেছেন, কারণ সংসারটা তো চাকেই চালাতে হয়। বাবা তো মাসের শেষে একটা টাকা দিয়ে বেরিয়ে গেলেন, মায়েদেরই চালাতে হয়। তাই মায়েরা বিভিন্ন জায়গায় লুকিয়ে চুরিয়ে রাখেন, কখন কি বিপদে লাগে। ওই মাও তখন বিভিন্ন জায়গা থেকে 2 টাকা, 5 টাকা, 7 টাকা এরকম ভাবে জোগাড় করার চেষ্টা করলেন। অনেক জোগাড় করার শেষে দেখা গেল তিনি 8টি টাকা জোগাড় করতে পেরেছেন, এখনো 2টি টাকা বাকি। ছেলেটি বলছে, না আমার 10টি টাকা দরকার। তখন মা বলছেন, চলে যা না, 8 টাকা দিয়ে দিবি, বলবি ধারে থাকলো, আমি পরের দিনে সে 2 টাকা দিয়ে যাবো। বলে, না হবে না, আমার 10 টাকাই চাই। মা তখন তাকাচ্ছেন অসহায়, কি করবেন, 10 টাকা নেই হাতের কাছে। এদিক সেদিক তাকিয়ে দেখলেন দূরে একটা রদ্দি কাগজ পড়ে আছে, কাগজ একটা বেশ বড় পেটির মতো। ওই পেটিটি নিয়ে, যেখানে ওই পুরনো কাগজ টাগজ কেনে, ওখানে গেছেন। গিয়ে বলছেন, ভাই এটা একটু দেখো না, কত টাকা পাবো আমি। তো লোকটি দেখে বলো, 1 টাকা পাওয়া যাবে এতে। বলে, 1 টাকা? আমার তো 2 টাকা লাগবে। বলে, না ওটা 2 টাকা দাম হবে না, আপনি 1 টাকাই নিতে পারেন। বলে, 2 টাকা দাও না। তখন সে দোকানদার বলছে, আরে কেন ঘ্যানের করছেন, আপনি বলছি এটা 1 টাকা বেশি হবে না। বলে, তুমি তো বলছি, তুমি এরপরে যা রদ্দি বেরোবে সব এমনি দিয়ে যাবো, পয়সা নেবো না, তুমি আমাকে আজকে 2 টাকা দাও। দোকানদারটা কি ভাবলো, ও 2 টাকা মায়ের হাতে দিল, মা ছেলের হাতে দিল। ছেলের খুব আনন্দ, বলো, মা আসছি এক্ষুনি আসছি। কিছুক্ষণ পরে ছেলে একটা এরকম পুটলা কাগজ কাপড়ে মুড়ে রেখেছে, নিয়ে এসে মায়ের সামনে ঢেলে দিল। ঢেলে দিতে দেখা গেল সেখানে 100টি টাকা আছে। মা অবাক হয়ে তাকিয়েছে, এই তো তোর কাছে টাকা আছে, তাহলে আমার কাছ থেকে টাকা চাইছিলি কেন 10 টাকা? বলে, না আসলে সকালবেলা আমি একটা গ্লাস ভেঙে দিয়েছি বলে তুমি খুব বকেছিলে, বলেছিলে
500 টাকা নিয়েছিল একটা প্যাকেট গ্লাসের বান্ডিল, 5টা গ্লাস ছিল, একটা গ্লাস ভেঙে দিলে 100 টাকা আমার জলে চলে গেল। খুব বকেছিল, আমার খুব লেগেছিল, কষ্ট হয়েছিল। তাই আমি আমার যে গোপন জায়গা রয়েছে ওখানে তুমি যে টিফিন দাও ওখান থেকে 10 টাকা 5 টাকা 2 টাকা জমিয়ে জমিয়ে রেখেছিলাম, আমার 10 টাকা কম ছিল, এই হয়ে গেল আমার 100 টাকা। এই 100 টাকা নাও, তুমি একটা গ্লাস কিনে নেবে। আমাকে আর বকো না মা। এটা ভাবুন, আরে শিশু মন কতটা কোমল, কতটা নরম। আমরা বকে দিই হয়তো, কিন্তু বুঝতে হবে তারও মনের গঠনের একটা সূক্ষ্ম দিক আছে, ওই দিকটা বিবেচনা করে আমাদের দেখতে হবে। তাই আমি যেটা বলতে চাইছিলাম যে কোনো শিক্ষক শিক্ষিকা আমাদের দেখতে হবে ওই শিশুটি কি চাইছে, আমরা চাপিয়ে দেব না। আমাদের আনন্দ পাঠের একটা থিম দেওয়া আছে যে পড়ানোর সঙ্গে আনন্দ পাঠ, অর্থাৎ আনন্দের সাথে যেন সে শিক্ষা নিতে পারে, ওইটা আমাদের দেখতে হবে। এটা শিক্ষক শিক্ষিকা বললাম। এরপরে যেটা বলবো অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে, এটাই আমার শেষ কথা। হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন দীর্ঘ সম কথায়, এতক্ষণ কথা ভালো লাগে না, এরপরে নাচ গান আছে, আমি এইটা শেষ কথা বলেই বিদায় নেব। এবারের কথাটি হচ্ছে, একজন শিক্ষক ক্লাসরুমে বসে আছেন, ছাত্র এসে জিজ্ঞেস করছে, স্যার ভালোবাসা কি, ভালোবাসা কাকে বলে? স্যার বলছেন, আচ্ছা আমি তোমাকে এটার উত্তর দেবো, তুমি একটা কাজ করো তো বাবা। বলে কি কাজ? বলে কিছু না, ওই সামনে একটা ভুট্টার ক্ষেত রয়েছে, ওই ভুট্টোর খেতে গিয়ে তুমি সবচেয়ে বড় যে ভুট্টাটা আছে ওইটা আমার কাছ থেকে নিয়ে এসো। ছাত্র বলে আর কি কঠিন কথা, ও ছুটে যাবো, দপ করে যাবো, একটা বড় থেকে ভুট্টা ছেড়ে নিয়ে চলে আসবো। ছাত্রটি গেল ছুটে, কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রথম লাইনটা যেই পেরিয়ে গেল দেখলো একটা বেশ বড় আছে, ভাবলো আচ্ছা এর পরের, কিন্তু শর্ত একটা দেওয়া আছে, একটা ছিঁড়ে নিলে তুমি কিন্তু আর পিছন দিকে আসতে পারবে না। তো সে যখন প্রথম লাইনটা দেখলো, প্রথম সারিটা দেখলো, সেখানে একটা বড় ছিল, কিন্তু ভাবলো এখানে ছিঁড়ে নিলে যদি সামনের দিকটা না পাই, হয়তো সামনে তো বড় আছে, তাহলে আমি সামনের ওই ভুট্টাটা দেখি, যদি ওখান থেকে আরো বড় পাই। পরেরটাই গেল, পরেরটাই দেখলো হ্যাঁ এখানেও বেশ বড় একটা আছে, কিন্তু ভাবলো নিয়ে নিব, পরের সারিতে যদি আরো একটা বড় থাকে, আবার একটা বড় গেল, এরকম একের পর একটা, একটার পর একটা ভুট্টার সারি সে কিন্তু পেরিয়ে গেল। সব শেষে গিয়ে দেখলো শেষের যে লাইনে ভুট্টাগুলো রয়েছে তার মধ্যে যেটা রয়েছে তার থেকে অনেক বড় প্রথমের লাইন সে ছেড়ে দিয়ে চলে এসেছে। কিন্তু শর্ত তো আছে যে তুমি এগিয়ে যেতে পারো, পিছানোর কোনো জায়গা নেই তোমার। তাহলে সবশেষে গিয়ে বাধ্য হয়ে তাকে সেই ছোট্ট ভুট্টাটা কিন্তু নিয়ে আসতে হলো মুখ শুকনো করে মাস্টারমশাইয়ের কাছে। মাস্টারমশাই বললেন, দেখো এটি হচ্ছে বিষয়, আমরা অনেক সময় আরো বড় চাই, আরো বেটার চাই, আরো বেটার আরো অনেক বেশি উচ্চতায় উঠতে চাই। এই অনেক উচ্চতা খুঁজতে গিয়ে প্রাথমিক পর্বে যে স্থিতিটা ছিল, আমার যে জায়গাটা ছিল, এটা আমরা হারিয়ে ফেলি। তাই আমি বলবো, এটা আমি অভিভাবকদের বলেছিলাম ওনাদের উদ্দেশ্যে, আমি মনে করি এটি একটি মন্দির, এটি একটি শিক্ষা মন্দির। এখানে শিক্ষার্থীরা তৈরি হবে, এখানে দেবতার আরাধনা মানে শিক্ষার আরাধনা, এখানকার শিশুরা এখানকার দেবতা। এই শিশুরা এই মন্দির থেকেই দেখবেন একদিন দেবতার আকৃতি নিয়ে ঊর্ধ্ব আকাশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আপনারা ভরসা রাখুন, আপনারা আস্থা রাখুন, আপনারা গঠনমূলক আলোচনা করুন, পরামর্শ দিন, এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা রাখুন, প্রিন্সিপালের সাথে কথা বলুন। সামগ্রিক মিলনে দেখবেন দুটো ভাত যখন পরস্পরের সাথে মিলিত হবে তখন দেখবেন সেখান থেকে একটি কলতান উঠবে, একটা খুব সুন্দর মূর্ছনা তৈরি হবে, যে মূর্ছনা মানুষকে মুগ্ধ করবে, মোহিত করবে, একটি সুন্দরের ক্ষেত্রে পৌঁছে দেবে। তবেই গিয়ে রবীন্দ্রনাথের ওই আপ্তবাক্য যেটা আমরা দেখেছি, আমরা ওখানে রবীন্দ্রনাথ বলছেন ভালোবেসে প্রকৃতিকে, মরণরে তুহু সেম সমান, কোনো জায়গায় বলছেন, কোনো জায়গায় মরণকে প্রায় চাইছেন, আবার অন্য জায়গায় বলছেন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তখনই দেখা যাবে এই ভুবনটাকে আমাদের সুন্দর মনে হচ্ছে, যখন পারিপার্শ্বিক পরিবেশ, পারিপার্শ্বিক জগৎ, পারিপার্শ্বিক দিক সমস্ত কিছু সুন্দর হয়ে উঠবে। আপনাদের প্রত্যেকের সুন্দর হোক, মঙ্গল হোক, ভালো হোক, শিশুরা তাদের নির্দিষ্ট আকাশে, নির্দিষ্ট ক্ষেত্রে সফলতার শীর্ষ ছুঁয়ে যাক, এই বিদ্যালয় একটি পরিণত জায়গায় পৌঁছাক, আগামী দিনের সার্বিক সাফল্য আজকের এই অনুষ্ঠানের ওনাদের উদ্যোগ, ওনাদের প্রয়াস, প্রচেষ্টা সামগ্রিক সাফল্য পাক, সফলতা পাক, এই কামনা করে সকলকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। রঘুনাথজি মন্টেশ্বরী স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই
সম্মানীয় অতিথি রঞ্জিত সেন মহাশয়কে আপনার এই মূল্যবান সময় ও বক্তব্য আমাদের জন্য আগামী দিনের পাথেয় হয়ে উঠবে। Now I would like to request Mr. Subhash Senapati sir, who is closely and deeply connected with the school. Sir, please kindly come forward to the podium and share your thoughts and message with all of us. Namaskar. Very good evening to everyone. At first, I want to give thanks to all the members of this school and all the parents who are coming here and waiting for us. And also, I want to give special thanks to all the teachers, those who are helping the students to making their life, and they are also today helping them to ready them for they will come to the stage and they will do dance. They are waiting, and you also are waiting. And বেশি সময় নিব না, দু একটা কথা বলবো which is more important. আপনাদের পেরেন্টসদের তিনটে কথা বলছি, বক্তব্যমূলক কথা, বাকি যিনারা গেস্ট আছেন ওনাদের কাছ থেকে শুনবেন। আমি বক্তব্যের সঙ্গে সঙ্গে আমাদের কিছু কিছু আপনাদের কাজ দিয়ে যাব, যে কাজগুলো আপনাদের করতে হবে। প্রথমেই আমি যিনারা মঞ্চে আসেন আমি ওনাদের নিয়ে এক দুটো কথা বলে দিয়ে আমি শুরু করব। এখানে যিনি রঞ্জিত সেন বাবু রয়েছেন, আমি এই মুহূর্তে ওনার সমস্ত কথা শুনছিলাম। আমার সত্যি কথা বলতে আমার একদিনের ইচ্ছা আছে, যদি সম্ভব হয় আমি 24 ঘন্টা ধরে ওনার কথা শুনবো। উনি বলবেন আমি আর শুনবো। মানে উনি যখন বলেন, মানে যদি কোনো গায়ক থাকতেন, গায়কের গান শোনা বন্ধ করে ওনার কথা শুনি। ওনার কণ্ঠস্বর, কথা বলার টপিক যখনই যে জায়গায় তুলে ধরেছেন, উনি বলতে থাকবেন, আমরা শুনতে থাকবো। এটা শুধুমাত্র যে এগরাতে হয়েছে তা নয়, বিভিন্ন জায়গায় গোমুন্ডায় প্রথম সেখানে দেখেছিলাম। আর আপনারা যেনারা ওই দিকের সঙ্গে আছেন জানেন, উনি যখন অ্যাঙ্কারিং করেন 4 ঘন্টা ধরে মঞ্চে, অনুষ্ঠানে থেকে মনে হয় না অ্যাঙ্কারিংই দেখবো আমরা। অনুষ্ঠান হতে থাক, অনুষ্ঠান সব জায়গায় দেখছি, অ্যাঙ্কারিং দেখি। তো এমন একটা জায়গায় করেন। সঙ্গে রয়েছেন কবি শক্তিপদ বাবু। ওনার লেখা কবিতাগুলো আপনারা পড়তে পারবেন, বিভিন্ন সময় বিভিন্ন ম্যাগাজিনে আসে, বিভিন্ন ম্যাগাজিন বিভিন্ন পত্রিকায় আসে ওনার লেখা কবিতা। আমাদের স্কুলকে নিয়েও দুটো কবিতা লিখেছিলেন, এবং উনি স্কুল থেকে যখন ইনভিটেশন গেছিলো উনি বলছিলেন স্কুলটা নিয়ে স্যার কিছু বলবেন। আমি স্কুলটার যখন ছোটো ছোটো বাচ্চারা কথা শুনলেন, যে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে যা কিছু এখানে হয়, যেমন কী সুন্দর ইনফ্রাস্ট্রাকচার আছে, বা আগামী দিনে যে পরিকল্পনা আছে, যে নিখিল স্যারের যে পরিকল্পনা, সেসব কথাগুলো বলার পরে উনি বলছিলেন যে হবে তো আমি ওনার পরিকল্পনা এবং যেটা এখন আছে তারপরে একটা কবিতা লিখব, উনি নিজের থেকে বলছিলেন। সেই সঙ্গে আমাদের বিদ্যার্থী ভবনে যিনি প্রেসিডেন্ট রয়েছেন এবং রামকৃষ্ণ জ্ঞান মন্দিরের একজন ম্যানেজিং কমিটিতে মেম্বার প্রভুজির কথা বিশেষ করবো না, আমি শর্টেই বলে দিই। আজকে আমাদের যে স্কুলে যত কিছু যা কিছু অ্যাচিভমেন্ট বলছেন, সেখানে যে ডিসিপ্লিন, বা আমি নিজে ব্যক্তিগতভাবে যে আমি যে করে কারোর যার শাসনটাকে মেনে নিই, শাসনে থাকার চেষ্টা করি, তার মধ্যে উনি একজন যেনার শাসনে থাকার চেষ্টা করে চলেছি, এবং ওনার শাসনে আমার চরিত্র গঠনের জন্য অনেক সহায়তা করছে। এবং সেই সঙ্গে বলবো, এখানে যে নিখিল স্যার এবং যে সীমা ম্যাম রয়েছেন, এই বছরটা আমাদের স্কুলের অ্যাফিলিয়েশনের জন্য কম এসেছি, এই বছরটা একটু, নাহলে গত বছর আমি অনেক আসতাম। এবং কথা আছে যে আগামী দিনগুলোতে আসার পরিমাণ বাড়বে। টিচার্স ট্রেনিং, এখানে যে অনেকজন যারা টিচার্স এসছেন, টিম ইন্টারভিউ যে হয়েছে, এখানে অর্ধেক জনের টিচার্স ইন্টারভিউ আমরা এসে করেছিলাম। ইন্টারভিউ বডির মধ্যে আমিও একজন ছিলাম আর কি, যে ইন্টারভিউ যখন নেওয়া হয়েছিল। আরও অনেকে ছিলেন ইন্টারভিউ বডিতে। তো আপনারা জানেন যে কীভাবে ওনারা পড়াচ্ছেন, যে আমাদের সিলেকশনস কীরকম ছিল। আপনাদের পড়ানো দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনস করা হয়েছিল। তো এইটুকুই বলবো যে এখানে যে স্যার ম্যামেরা আছেন, ওনারা কোথাও না কোথাও সিলেকশনের মাধ্যমে ওনাদের যোগ্যতার বিচারে এখানে এসছেন, এবং ওনাদের জায়গা থেকে কিন্তু ওনারা বেস্টটা দেওয়ার চেষ্টা করছেন। এবারে বলবো সবাইকে একটু মন দিয়ে শুনতে। তার কারণটা আছে, আমি যে কথাগুলো বলবো আপকামিং কথা, একটু মন দিয়ে সমস্ত পেরেন্টস একটু মন দিয়ে শুনবেন, আপনাদের খুবই কাজে লাগবে। কেন লাগবে? আমি যে কথাগুলো বলবো এখন থেকে আমি আমার কথা বলবো না, আমি পুরো সিবিএসই বোর্ডের কথা বলবো। আপনারা জানেন রিসেন্টলি একটা স্কুল যে অ্যাফিলিয়েটেড হয়েছে এই এরিয়ার, আপনার কাঁথি থেকে ধরে নিন
আপনাদের বালেশ্বর, এদিকে খড়গপুর থেকে দীঘা, এত বড় এরিয়া জুড়ে একমাত্র অ্যাফিলিয়েটেড স্কুল আপনার এগরাতেও নেই। আপনাদের বেলদা, দাঁতন, জলেশ্বর, দীঘা এগুলো কোথাও পাবেন না। রামকৃষ্ণ জ্ঞান মন্দির নামে একটা স্কুল যেটা অ্যাফিলিয়েশন হয়েছে, সেই স্কুলের থেকেই আমি এসেছি। তো সেই স্কুলের যে অ্যাফিলিয়েশন হওয়ার পরে আমরা ডাইরেক্টলি সিবিএসসির সঙ্গে আমাদের কথা হচ্ছে। তো সেক্ষেত্রে দুটো জিনিসের উপরে খুব জোর দিচ্ছেন যেটা পেরেন্টসদের জানা দরকার। এই রিসেন্টলি একটা কাজ চলছে, একটা ক্যাম্পেনিং চলছে, পরীক্ষা পে চর্চা চলছে। সিবিএসসি বোর্ড যখন কোনো একটা জিনিস নিয়ে আসে, ও কি করে সব সময় যতজন সিবিএসসি বোর্ডে যত স্কুল আছে প্রত্যেকটা স্টুডেন্টস, টিচার এবং পেরেন্টসদের কাছে অভিমত নেয়, তারপরে গিয়ে ওই কাজটা করে। তো রিসেন্ট এডুকেশন মানে সেন্ট্রাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এবং সিবিএসসি বোর্ড মিলে পরীক্ষাটাকে কত ভালো করে করা যেতে পারে। কারণ জানেন সিবিএসসি বোর্ড একটা সিস্টেম নিয়ে আসবে, তাকেই পরবর্তী আলাদা যে বোর্ডগুলো রয়েছে, স্টেটের বোর্ড বা আলাদা আলাদা বোর্ডগুলো ওই জিনিসগুলোকে করার চেষ্টা করবে। এখন সিবিএসসি বোর্ডই এখন পরীক্ষার উপরে নতুন জিনিস আনতে চলেছে। তো সেই সিবিএসসি বোর্ড থেকে, স্যার একটু পিছনে চুপ করতে বলবেন তো, সাউন্ড হচ্ছে, একটু মন দিয়ে শুনবেন। দুটো জিনিসের উপরে খুব জোর দিতে বলেছেন, একটা হচ্ছে হলিস্টিক ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে 21 সেঞ্চুরি স্কিল। পেরেন্টসদের বলছি দুটো জিনিস একটা স্কুলে হচ্ছে কিনা আপনারা দেখবেন, না হলে নিজের থেকে কোত্থেকে করবেন জানেন, দুটো জিনিসে করতেই হবে, যেটা হচ্ছে হলিস্টিক ডেভেলপমেন্ট আর 21 সেঞ্চুরি স্কিল। সিম্পল কথা, হলিস্টিক ডেভেলপমেন্ট মানে যেটাই উনি কবি ভাষায় মানে এক সুন্দরভাবে ব্যাখ্যা করে গেছিলেন, নাচ গান বিভিন্ন কথা। মানে আগে ছিল কি, কোনো একটা ছেলে নাচ পারছে, কোনো একটা ছেলে গান পারছে, কোনো একটা ছেলে এটা পারছে, কিন্তু এখন ইউ হ্যাভ টু। আগে ছিল ইউ মাইট বি, আপনি মেবি একটা ছেলে শিখতে পারেন 80 টাকা, এখন ইউ হ্যাভ টু হয়ে গেছে, শিখতেই হবে একটা ছেলেকে। এখন একটা স্কুলে যখন আমরা ইন্টারভিউ নিয়ে টিচার্স নিচ্ছি, একটা টিচার যদি অ্যাঙ্কারিং করার ক্ষমতা না রাখেন, তাহলে আমরা সেই টিচার পড়াতে পারলেও ওনাকে নিব না। তাহলে একটা সামান্য টিচারের জবের জন্য তো একজন টিচার, উনি আমরা দেখবো ওনার সঙ্গে সঙ্গে নাচের স্যারের নাচ করিয়ে চলে গেলেন, নাচটা কি প্র্যাকটিস করতে পারবেন? সেক্ষেত্রে একটা স্টুডেন্ট ওর নাচ গান, পাবলিক স্পিকিং কোয়ালিটি, তো যে যে জিনিসগুলো যেটাতে হলিস্টিক ডেভেলপমেন্ট হবে, সেক্ষেত্রে পেরেন্টসদেরই নজর দিতে হবে, প্রচুর পরিমাণে নজর দিতে হবে। এবং নিখিল স্যারের সঙ্গে আমার যতবারই কথা হয়, আপকামিং এটা 2-3 উপর থেকে বেশি ভাবে, ছোটো বাচ্চারা যতটুকু নিচে 2-3 উপর থেকে নিখিল স্যারের সঙ্গে প্রচুর কথা হয়েছে এই ব্যাপারে। আগামী দিনেও প্ল্যানিং আছেও। আমাদের যতগুলো স্কুল আছে, এই মুহূর্তে আমরা 7টা স্কুলের সঙ্গে কানেক্টেড রয়েছি, যে 7টা স্কুলে একসঙ্গে চলছে এই হলিস্টিক ডেভেলপমেন্টের উপরে। সিবিএসসি ধরে ধরে হলিস্টিক ডেভেলপমেন্ট করাচ্ছে। একটা ছেলের মধ্যে সমস্ত জিনিসই দরকার। এখন একটা যে কোনো একটা কোম্পানিতে জড়ে, এখন আপনারা জানেন এই যে গভর্নমেন্টের যখন কাজ হচ্ছে, নর্মাল যে টিচার, ওনাকে কখনো এসে আলাদা একটা অফিসে গিয়ে কাজ করতে হচ্ছে। আর ব্যাংকিং জব হলে বা আলাদা একটা জব হলে তো সে অবশ্যই আলাদা আলাদা থাকতে হবে। একটা সিম্পল কথা, এখান থেকে ছেলে বেরিয়ে গিয়ে কোনো একটা কর্মক্ষেত্রে যাবে, তো তার জন্য আগে এখন স্টুডেন্টদের যেমন ওখানে গিয়ে ট্রেনিং যেন না পেতে হয়, স্কুল থেকে ওরা ট্রেন হয়ে যায়। না এখন কি হচ্ছে, 25 বছর পর্যন্ত পড়াশোনা করলো, তারপর 3 বছর যাবে সে ট্রেনিং হবে, একটা কলেজে ট্রেনিং করবে। কেন স্যালারিটা এত লো কেন? একটা ছেলে চাকরি পড়াশোনার পরে তাকে অনেক লো স্যালারিতে কাজ করতে হচ্ছে। কেন কাজ করতে হচ্ছে জানেন তো? সিম্পল কথা, ও কোম্পানি এইচডিএফসি ব্যাংক হোক, যে কোনো ব্যাংক, যে কোনো কোম্পানি, ওরা জানে যে ওকে আমাকে 3 বছর ধরে ট্রেনিং করাতে হবে। তো এখন ট্রেনিং করাতে খরচ তো আমার, তো স্কুলকেই মানে স্টুডেন্ট এখন থেকে 7, 8, 9, 10 থেকেই এটা এগিয়ে নিয়ে যেতে হবে। আর একটাকে যেটা বলেন 21 সেঞ্চুরি স্কিল। 21 সেঞ্চুরি স্কিল বলতে আজ থেকে যদি আমি 10 বছর পিছনে চলে যাই, ব্লগিং বলে কোনো কিছু ছিল পৃথিবীতে, ব্লগিং বলে কিছু ছিল না। এখন ব্লগিং এটা আগে দেখুন, আজ থেকে যদি আপনারা যারা পেরেন্টস আছেন জানেন, স্টুডেন্টরাও জানে না, যারা মাটির ঘর বানাতো, ঘর আমি বলতাম আমরা, তো ওই যে মাটির ঘর যেটা ওই প্রফেশনটা আর এখন নেই। যে ধান কাটা হতো, এখন ধান তো কাটা আছে না জমিতে, এখন মেশিন কেটে দিচ্ছে। তো অনেকগুলো প্রফেশন কি হচ্ছে, পালিয়ে যাচ্ছে। সিম্পল কথা, নতুন কিছু প্রফেশন আসছে। তো সিবিএসসি বোর্ড চাইছে যে এই যে নতুন নতুন প্রফেশনগুলো আসছে, যে যে কর্মক্ষেত্রে যাবে তার জন্য আগের থেকে তারা রেডি হয়ে থাকবে, যাকে 21 সেঞ্চুরি স্কিল বলা হচ্ছে। তো স্কুল থেকে 21 সেঞ্চুরি স্কিল, 3, 4, 5 থেকে এআই, আজকে চ্যাট জিপিটি বলুন, জিমিনি বলুন, এখন মানে কি এটা একটা শিখে রাখলে যে ভালো তা নয়, শিখতেই হবে। যেমন আগে ছিল কি, আগে আমার আজ থেকে 5 বছর আগে যে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট বা আমরা কোডিং একটু করলাম, সেটা 5, 6 থেকে শেখাতে। এখন এগুলো আপনাকে চ্যাট জিপিটিকে কমান্ড দিলেও একটা ওয়ার্ড ফাইল বানিয়ে দিচ্ছে। আজকে ক্যানভাতে আপনি চলে যাবেন, ক্যানভাতে গেলে অটোমেটিক্যালি তার এআই সব কাজ করে দিবে। তাহলে বলুন আমি এখন পাওয়ার পয়েন্ট শিখবো না? স্কুলের পাওয়ার পয়েন্ট শেখানো হচ্ছে, এআই সেই কাজটা করে দিবে। আজকে ইউটিউবে আপনি গান শুনতে গেলে বুঝতে পারবেন না কোন গানটা এআই দ্বারা বানানো, কোনটা কোনো গায়ক গিয়েছে। যে লেভেল থেকে আজকে সিঙ্গিং ইন্ডাস্ট্রি চলে যাচ্ছে, তো সেখানে প্রম্পটিং করা, তো একজন গায়ক সে এখন বেস্ট প্রম্পটার হবে কি। তো
তো এই যে 21 সেঞ্চুরি স্কিলটা, তো যেটার উপরে প্রচুর কথা হচ্ছে স্যারের সঙ্গে, যে আগামী দিনে 21 সেঞ্চুরি স্কিলের জন্য হবে। আর একটা কথা বলে দিই লাস্ট, আমার যেটা বলার দুটো পয়েন্ট বলে দিলাম, একটা যে হলিস্টিক ডেভেলপমেন্ট, আশা করি বুঝতে পেরেছেন, আর 21 সেঞ্চুরি স্কিল। আপনারা এখন পুরো ডাইরেক্ট আমার কথা মানে ডাইরেক্টলি আপনি সিবিএসসির ওয়েবসাইটে চলে যাবেন, মানে এটা যে আমাকে বলতে হবে চিৎকার করে তা নয়, আপনি ডাইরেক্ট গুগলে যাবেন। এখনকার সবার কাছে স্মার্টফোন আছে, স্মার্টফোন খুলুন, সিবিএসসির ওয়েবসাইটে যান, দেখুন এখন এবছর, আগের বছর ছিল 10%, এবছর বলেছিল 35% ক্লাস 10-এ যে এখানে বোর্ড এক্সাম হবে 35% আসবে কি আমাদের কম্পিটেন্সি বেসড কোশ্চেন, লাস্ট যেটা আছে 50% কম্পিটেন্সি বেসড কোশ্চেন, মানে বই খুলে দিলেও সেই কোশ্চেন আপনার মানে আপনার মতামত কি, মানে সেই কোশ্চেনটার অ্যান্সারটা হচ্ছে আপনি কি বুঝেছেন। তো একটা ছেলের যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে সে ক্লাস 10-এ করবেটা কি? আন্ডারস্ট্যান্ডিং স্কিলের উপরে কোশ্চেন হচ্ছে, এই বছর থেকে শুরু হচ্ছে 35 to 50% কোশ্চেন ক্লাস 10-এ হবে, যেটা হচ্ছে কম্পিটেন্সি বেসড। তো কম্পিটেন্সি বেসড কোশ্চেন্সের উপর রেডি করানো, হলিস্টিক ডেভেলপমেন্ট, আর একটা কি বললাম 21 সেঞ্চুরি স্কিলস, এই সমস্ত কিছু যেটা যেটা এখন রিসেন্টলি প্রয়োজন সবগুলো এই স্কুলে শুরু হবে, যেটা স্যারের সঙ্গে কথা হয়ে আছে, বাট এটা 3-4-এর উপর থেকে স্টুডেন্টদের জন্য। আর বেশি সময় নিব না, আর একটু বলি যে আপনারা জানেন এখান থেকে এটা শুধু রাস্তা, পিছনে পুরো জায়গাটা আছে, বিশাল বড় বিল্ডিংয়ের কাজ হচ্ছে, এর পরেই হবে। আপনারা দেখতে পাবেন আমি জানুয়ারি থেকে প্রচুরবার আসবো এখানে, কারণ পুরোটাই উনি বলছেন যে ঘর করা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, যেভাবে একটা স্কুল অ্যাফিলিয়েশন পেতে যাতে 2-3 বছরের মধ্যে অ্যাফিলিয়েশনের কাজ হয়ে যায়, তার জন্য যত স্পিডে এগোনো যেতে যাবে তার জন্য রেডি আছেন। আর আপনারা ভরসায় থাকুন, অবশ্যই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। inspiring words and your gracious presence today. এরপর আমাদের সম্মানিত অতিথি মাননীয় শক্তিপদ দাস মহাশয়কে অনুরোধ করছি দয়া করে আপনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। ডানা কোথায় এলো? নমস্কার। আজকে রঘুনাথজি মন্তেশ্বর স্কুলে এই বার্ষিক অনুষ্ঠানে আমরা সবাই সমবেত হয়েছি। চার্জ কতক্ষণ থাকবে? আপনারা আপডাউন মারা শুরু করে সবার কথা মোটামুটি শুনেছেন, আমি বিশেষ কিছু কথা বলবো না, দেখো দেখি কেবল একটা কথার উপর গুরুত্ব দিব, কারণ সিবিএসই বোর্ডের কথা শুনলেন, কতক্ষণ থাকবে এটা? সাথে সাথে তাল মিলিয়ে এটা অনেকক্ষণ ধরে দেখা রামকৃষ্ণ জ্ঞান মন্দির তথা প্রায় 10 মিনিট। রঘুনাথজি মন্তেশ্বরী স্কুল আপনাদেরকে কি দিতে চেয়েছে বা কি দিতে চাইছে তার সম্বন্ধেও কিছুটা আপনাদের অভিজ্ঞতা হলো। শেষ হয়ে এসছে। তাই আমার সম্মানিত মঞ্চ উপস্থিত তোমার বাড়ি কোথায়? কবি বাড়ি কোথায়? শক্তিপদ কোথায়? বাবু, তার সম্বন্ধে আপনারা শুনেছেন, খেলার মাঠে গেছে। আপনাদের সঙ্গে কথা বলবেন, আরো বিস্তারিতভাবে জানতে পারবেন। আমার জ্যেষ্ঠ ভাতৃপ্রতিম রঞ্জিত দাদা, যিনি আমাদের সাংস্কৃতিক জগতের পায়োনিয়ার তথা শিক্ষা, স্যারের কথা শুনলেন, রামকৃষ্ণ জ্ঞান মন্দিরের প্রিন্সিপাল, যিনি তার অদম্য আত্মবিশ্বাস আমি বইয়ের পাতায় পড়েছি, উপদেশের বাণীতে শুনেছি যে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস আত্মবিশ্বাস, বিবেকানন্দ বারবার বলে গেছেন। সে গভীর আত্মবিশ্বাস কি জিনিস সেটা প্র্যাকটিক্যাল আমার ফিলিংস হলো সুভাষ স্যারকে দেখি, যিনি আপনারা যখন কোনো একটি প্ল্যান নিচ্ছেন, কোনো পরিকল্পনা নিচ্ছেন, কিছু একটা করবেন, প্রথমেই কিন্তু আমাদের মনে পড়ে মানি সাপোর্ট কতটা আছে। তার কাছে সেগুলো কোনো ম্যাটারই করে না, তিনি ভগবানের উপরে এতটাই আত্মবিশ্বাসী। তো আসি মূল কথায়। বাস্তব সত্যি কথা হচ্ছে আমরা এখানে এই শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি
আমাদের ছোট্ট ছোট্ট শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য। এই উজ্জ্বল ভবিষ্যৎ যিনি তৈরি করবেন